ও কি কোনো রাজা মহারাজা যে এখনো ঘুমোচ্ছে? তোল ওকে। গুরুকে তুলবেন না, গুরুকে তুলবেন না। খেতে পাস না নাকি? ওঠা ওকে। আরে কে রে শালা আমাকে ঘুম থেকে তুল। হ্যাঁ আরে পার্টনার তুমি এখানে? আরে তুমি নিজের কমিশন নিতে এসেছো নাকি? না, কনফার্ম করতে এসেছিলাম। কি কনফার্ম? এই তুই চুপ করবে। আচ্ছা রঘু, তুই কাল রাত 10:30টায় কোথায় ছিলি? আরে ওই পুলিশ স্টেশনে। পুলিশ স্টেশনে? হ্যাঁ, ক্রেডিট কার্ডের জন্য এসপির এক শালাকে ধমকি দিয়েছিলাম, তাই সারা রাত ধরে লকআপের হাওয়া খাচ্ছিলাম। আচ্ছা হ্যাঁ, এসিপি রমেশকে ফোন করো। হ্যাঁ দাদা। হ্যাঁ রমেশ, তুই কোনো রঘু চোপড়াকে জেলে ভরেছিলি নাকি? খালি ভরিনি, এমন জায়গায় মেরেছি না আর কোনোদিন বসতে পারবে না। আমার শালার গায়ে হাত মেরেছিস? আর মেরো না ভাই। আচ্ছা এটা বল আমাকে, ওকে তুই কখন ছেড়েছিলি? আমি ওকে ঠিক 10:45-এ ছেড়েছি। একদম পাক্কা? পাক্কা। হ্যাঁ রে রঘু, পুরো রাত যখন ওরা তোকে লকআপে তুলোধনা করলো, তখন তুই ওদেরকে এটা কেন বললি না যে তুই জ্ঞান ভাইয়ের লোক? তোমার কি মনে হয় যে ও এভাবে বাঁচতে পারবে? না বুঝে শুনে কথা বলছো? বুঝতেই পারছি না কার উপর ভরসা করবো, এর উপরে নাকি ওর উপরে। চল রে আমরা যাই, আবার দেখা হবে। আরে শালা এদের দুজনকে দেখতে একই রকম কি করে হয় বুঝতে পারছি না। আরে দাদা আমি বলছি আপনাকে, জানেন আমি দশেরার দিন টিভিতে একটা পুরনো ফিল্ম দেখেছিলাম। ওখানে একটা বড় রয়্যাল পরিবার ছিল। ওই ফ্যামিলিতে অনেক বছর পর টুইন্স বাচ্চা হয়। টুইন্স কাকে বলে? জমজ বাচ্চা ভাই। আবে সেটা আগে বলবি তো আমাকে। নে বল। ওদের জন্মের আনন্দে একটা পার্টি হয় আর তখনই একটা বড় ঝড় আসে আর ওদের সবাইকে উড়িয়ে নিয়ে যায়। আর এর পরের ঘটনা আমি জানি। দুটো বাচ্চার মধ্যে একজনকে নরসিংহা পেল, সে রঘুগন্ডা হয়ে গেছে, আর একজন ভালো ফ্যামিলিতে বড় হয়েছে যাকে আমার বোন পছন্দ করে, ও হলো শরৎ। একদম ঠিক বলেছেন দাদা। হ্যাঁ দাদা। আরে শরদের ঠিকানাটা আমাকে দে তো। আরে ভুল করে ওকে আমি রঘুগন্ডা ভেবে বেইজ্জত করতে যাচ্ছিলাম, এখন ওর কাছে গিয়ে আমাকে ক্ষমা চাইতে হবে। খাবার সময় আবার কে এলো? আপনি এখানে কেন? না না না, চাকরি থেকে তাড়িয়েও আপনার মন ভরেনি। আমি আপনার কাছে হাত জোড় করছি, আমার নাম আর আমার পেছনে ঘোরা আপনি ছেড়ে দিন। দুনিয়াতে তুই একাই শরৎ নাকি? রঘু চোপড়াও তো দুজন আছে না? সেই জন্য তো দ্বিতীয় জনের উপর রাতভর পুলিশের ডান্ডা আর লাথি পড়েছে। আরে শরৎ, এরা কারা? আমি তো ভেবেছিলাম তুই একা, এ তো মেগা সিরিয়াল। একদম ঠিক স্যার, এরা আমার লাইফে এপিসোড 1 থেকে আছে। কিন্তু এখন এদের নিয়ে কি করবো? কিচ্ছু করার দরকার নেই, আমার দিদা অন্ধ আর দাদু তো শুনতেই পায় না। আরে তো অসাধারণ ফ্যামিলি, দিদার চোখ নেই, দাদুর কান নেই, আর তোর কাছে মাথা নেই। এই ফ্যামিলি তো আপনার জন্যই হয়েছে স্যার। আরে বাবা, এরা সবাই কারা? ফ্রেন্ডস। আমার নাম শরৎ। আচ্ছা, তাহলে এর মতো তুমিও শরৎ? যাই হোক, তোমরা সব বন্ধুরা কেন এসেছো? শরৎকে দেখার জন্য মেয়ের ভাই আপনার বাড়িতে আসছে। ও তাই বুঝি। ও, ওরা যখনই তোমায় দেখতে আসবে তুমি এখানে এসে ঢুকবে? আরে শরৎ দিদা, শোন, শরৎ এখানে। মনে রাখিস আমি দেখতে পাই না, উনি শুনতে পান না, ওদের যেন বলিস না। আর সোজা হয়ে দাঁড়িয়ে থাকবি ওদের সামনে। ওরা যদি জেনে যায় যে আমরা অন্ধ আর কালা, ওরা কিন্তু পালিয়ে যাবে। ঠিক বলেছেন একদম। আর একটা কথা, তুই আমার পাশে বসবি। আমি যখন ইশারা করব তোকে, তখন ওরা যাতে বুঝতে না পারে। ওই যে মনে হয় ওরা এসে গেছে। চলো চলো তাড়াতাড়ি বসে পড়ি। কোথায় বসবো? দাদা, আপনি এখানে? এ তো শরৎ কুমারী ভাই। দেখছি তো, কথাটা হচ্ছে যে যেটা হয়েছে তার জন্য আমি খুব দুঃখিত। কোনো ব্যাপার না, এটা না না, আমি ভুল করেছি আর ক্ষমা চাইবো না, এটা হয়। তাই ভাবলাম তোমার পরিবারের সঙ্গে দেখা হয়ে যাবে। একে শরৎ। শরৎ? এও শরৎ, আমার আরে বন্ধু। কি মুশকিল, ওখানে চেহারায় মিল, এখানে নামে মিল, কি কনফিউশন। বলেছেন আরে আপনি। তোমার পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দাও। ইনি জ্ঞানেশ্বর বাবু, শিবানীর দাদা। ওই দিনের জন্য ক্ষমা চাইতে এসেছেন। আপনারা দাঁড়িয়ে আছেন কেন? বসুন। আর শরৎ, তুই আমার পাশে বস। আমি আমার নাতির বড়াই করছি না, ও তো হীরের টুকরো আর মা কালীর ভক্ত। হ্যাঁ হ্যাঁ, ভক্ত। দাদু, দিদা, আমি শরৎের জন্য যে সম্বন্ধটা এনেছিলাম না, সেটা ধরে নাও ক্যান্সেল। ওই বাড়ির লোকেরা শরৎকে খুব গালমন্দ করেছে। ও আপনাদের সেটা বলেনি, কিন্তু আমাকে কেঁদে কেঁদে সেটা বলেছে। আমি এর থেকেও ভালো সম্বন্ধ এনে দেখিয়ে দেবো। আরে গোপাল রাও, রাগ করবেন না, মেয়ের ভাই ক্ষমা চাইতে এসেছে। হ্যাঁ গোপাল বাবু, নমস্কার। নমস্কার। এরপর থেকে কথাবার্তাগুলো ঠিকঠাক হওয়া দরকার। আরে আমি কি বললাম? ছাড়ো। আচ্ছা, একে? শরৎ। এর নামও শরৎ? হ্যাঁ, এও শরৎ। শরৎের গলার স্বর কি করে বদলে গেল? আমার শরৎ কোথায় গেল? যা করতে হবে বুঝে শুনে করতে হবে। আরে স্যার, আপনি তো শুধু নামেই ভিমড়ি খেয়েছেন, আর আমি চেহারা দেখে ভিমড়ি খেয়ে গেছিলাম। এর জন্যই তো মিস্টেক হয়ে গেছে। শরৎ, তোমাকে দেখে আমার একটা কথা মাথায় এসেছে। তুমি খুব হ্যান্ডসাম, তোমার জন্য একটা মেয়ে দেখছি। চুপ করুন।
ভদ্রলোক হয়ে এরকম কথা বলছেন? পাকা কথা হওয়ার পর আবার দ্বিতীয় বিয়ের কথা ভাবছেন? কেন আমি কি অন্য মেয়ে দেখতে পারি না? একদম না। কিন্তু কেন বলুন? হ্যাঁ বলছি চলুন আমার সঙ্গে বাইরে চলুন, আমি বলছি, চলুন। আরে ছেড়ে দিন, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? শরতের জন্য আরো ভালো আরে, সম্বন্ধ খোঁজার কথা বলছিলেন আমাকে না? ধাক্কা কেন দিচ্ছেন আপনি? ওই ছেলেটা তো খুবই স্মার্ট, তাই জন্য আমি বলেছি ওর জন্য একটা ভালো মেয়ে দেখে দেবো। এতে অন্যায় কি করেছি বলুন? এই, তুই আমাকে শুট বুট পরে দেখে সফটওয়্যার ডিলার ভাবছিস? তোকে তো কি করবেন আপনি? হ্যাঁ বলুন, কি করবেন? কি করবেন আপনি বলুন? চ্যালেঞ্জ করছে। এই দাসো, ওকে সাইডে নিয়ে গিয়ে 10 ঘা দিয়ে বুঝিয়ে দে আর ফিক্সড ডিপোজিটে ভরে রাখ। কি হচ্ছে? কনফিউশন ড্রামা। আমি তোকে আমার পাশে বসতে বলেছিলাম শরৎ। বাবা, জায়গাটা বদলে নাও। দিদা উনি আসছেন। আমি গোপাল বাবুকে সব বুঝিয়ে বলে দিলাম। ভালো দিন দেখে বিয়ের তারিখটা ঠিক করে নি। কি বলেন দাদু? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আরে আপনি সব কথা দুবার বলেন? হ্যাঁ হ্যাঁ। আরে শরৎ কুমার, একবার এসে দিকে। দিদা আসছি। আচ্ছা বাবা। আরে গাধা, তোর শালা তোর সাথে গেম খেলছে, তোর থেকে তোর বন্ধুর প্রতি ইন্টারেস্ট বেশি। এই বয়সে এত ভারী ভারী কথা বুঝতে শুরু করলে এমনিতেই কনফিউশন। ঠিক আছে গাধা। কি এটা? আরে নিজেই খুলে দেখে নাও। এই পেন্টিং কে বানিয়েছে? এমএফ হুসেন না রবিবার মা? তোমার শালা। আপনার ছোট ভাই? আরে না, আমি। হ্যাঁ আপনার আঁকা? আই কান্ট বিলিভ দিস, অ্যামিউজিং, বিউটিফুল। দেখলে তোমরা, শরৎবাবু খাঁটি ইঞ্জিনিয়ার, তাই আসল জিনিসটা বুঝতে পেরেছেন। আরে ও শালা রঘু চোপড়া কি জানে আসল আর্ট কাকে বলে? আরে দাদা, এই রঘু চোপড়া মানুষ না। আরে ও মানুষ না, ও ডাস্টবিনের ঢাকনা। শালা পয়সার জন্য মানুষ খুন করে, নর্দমার পোকা, একদম ঘৃণ্য মানুষ। ছি ছি ছি। কিন্তু এই খুশির দিনে ওই শয়তানটার নাম কেন নিচ্ছ? আমাকে তো বোনকে খুশির খবরটা দিতে হবে। আমি আসছি। ঠিক আছে, আপনার খেয়াল রাখবেন। দেখলে দাদা, ভাই বোন কিরকম নাটক করে তোমায় গালাগাল দিচ্ছে। ড্রামা শুরু করেছেন উনি, কিন্তু শেষ করব আমি। শরৎকে আর রঘুকে এই চক্করে ওনাকে এমন ঘোরাবো যে ওনার হয়ে যাবে ভেজা ফ্রাই। আরে তুই আমার কথা শোন, পাকিস্তানের উপর লাগিয়ে দে 25। আরে ভাবছিস কেন? আমি তো দেবো তোর টাকা। যখনই দেখো টাকা 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 করে চেঁচিয়ে যাচ্ছে। আরে দাদু ভাই, শোন, এর বাড়িতে ফোন কর আর বল পয়সা দিয়ে যেতে আর পার্সেলটা নিয়ে যেতে। এই আমাকে এখনই 50,000 টাকা দাও তো। আগের ধারটাই তো এখনো তুমি শোধ করনি, আবার পয়সা চাইছো। দেবে না? না দেবো না। ঠিক আছে, তবে আমি এই জীবনটাকে রেখেছি। আরে, আরে, এই জীবনটাকে মেরেই ফেলবো। কি করছিস? আমি ছাড়তেই চাই না। এটা ধর টাকা, ধর। আমার উপর ভরসা রাখো দাদু, তোমার সব দেনা মিটিয়ে দেবো, তোমার সব ঋণ পাই টু পাই শোধ করে দেবো। আরে সাব্বি ভাই, আমি 50,000 পাঠাচ্ছি, এদিকে 25 ওদিকে 25। কি ব্যাপার? এভাবে আর কতদিন? যতক্ষণ না আমাদের টাকা আদায় হচ্ছে ততক্ষণ। কি ব্যাপার রে? কিং এখনো বেঁচে। খুব ভালো খবর শোনালে ভীম, যে আমাদের আদরের কিং এই শহরেই আছে। খোঁজো খোঁজো খোঁজো। দাদু, তোমার সব পয়সা আমি মিটিয়ে দেবো। আজ আমরা সবাই আনন্দ করব। খরচের চিন্তা করো না, মন খুলে খরচা করো। যাও 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 যাও। আগে কিংকে তো পাই। ওকে ঠিক পেয়ে যাবে। কোথায় লুকিয়ে থাকবে ও? আরে ও খাঁচায় আছে এখন। তুমি যে আমার। শিবানী। আরে দাদা, তুমি আজকে এত খুশি কেন? হ্যাঁ, কথাটাই তো খুব খুশির। আচ্ছা। জানিস, আমি ভেবেছিলাম রঘু চোপড়া ডাবল রোল করে আমাকে আর তোকে হয়তো বুদ্ধু বানাচ্ছে, কিন্তু না, দুজনেই সম্পূর্ণ আলাদা। আকাশ পাতাল পার্থক্য দুজনের মধ্যে। এই জন্যই আমি ওকে বেছেছি যে ও আমাদের ফ্যামিলিকে মানিয়ে নেবে। এই শিবানী, এর থেকে ভালো যে আমাদের সম্বন্ধে সব জেনে যাওয়ার আগে পুরোহিতকে ডেকে সানাইটা বাজিয়ে দিলে কেমন হয়? কি বলিস? তুমি যা বলবে। আরে আরে, সঠিক সময়ে বিবাহ না হইলে কিন্তু অনেক সমস্যায় পড়তে হইব। শুধু তাই নয়, মামার জীবন সংশয় দেখা যাবে। এই দম্পতি প্রথম সন্তান নিজের মামারই খাইয়া ফেলবে। আরে আমি কি কোনো মালাই ক্ষীর নাকি যে আমাকে এমনি খেয়ে ফেলবে? হ্যাঁ। শাস্ত্র মতে এরে মাতুল সংকট কয়। আপনার লাইফ ডেড এন্ডের দিকে যাচ্ছে। কে সে ব্যক্তি যে আমার লাইফ স্টিয়ারিং ডেড এন্ডের দিকে নিয়ে যাচ্ছে? ছেড়ে দাও না দাদা, এসব ফালতু কথা। আরে আমরা এরকম চান্স কেন নেব? যদি ওর কথা সত্যি হয় তাহলে? এই পুরোহিত, আর কত সময় বাকি আছে? কাউন্টডাউনে আরো 5 মিনিট কমে গেছে। এই, আমার মুখ কি দেখছো? যাও সব রেডি করো। ঠিক আছে, তুই বাবা। শরৎকে এখানে ডাক। ওকে এসব বলে দেবে নাকি? আরে ওকে এসব কথা এখনই বলে দিলে ও প্রশ্নের পাহাড় দাঁড় করিয়ে দেবে। অন্য কিছু বাহানায় ওকে ডেকে নে। বাকি ব্যাপার সব আমি বুঝে নেব। আমার মৃত্যুর ঘন্টা বাজতে আর 30 মিনিট বাকি আছে। বুঝতে পারছি না ও অফিস থেকে বেরোলো কিনা এখনো। তোমরা কি আমার মৃতদেহ তোলবার জন্য দাঁড়িয়ে আছো? যাও এখান থেকে। শরৎ কুমার এসে গেছে ভাই। এসব কি? এসেই প্রশ্ন শুরু করে দিয়েছো। মা কালীর দিব্যি দিলাম, 8 ঘন্টা সময় আছে, কোনো কথা বলবে না। হ্যাঁ, মা কালীর দিব্যি দিয়েছি। এখন তোমায় বলছি,
পুরোহিত তোমার ঠিকুজি দেখে কিছু বলেছে যে তোমাদের এনগেজমেন্ট যদি 30 মিনিটের মধ্যে না হয় তাহলে তোমাদের জীবনে রাহু আর কেতু ঢুকে যাবে আর তোমাকে বনবাসে যেতে হবে। তুমি কি জানো ওই রাহুকে? ওই রঘু চোপড়া। ওই 420 জানোয়ারটার জন্য আমাকে যে কত ঝামেলা পোহাতে হচ্ছে সেটা তুমি জানো না। আরে জামাই, আমি জানি তুমি সমস্যায় আছো, তোমার বাড়ির লোক আসেনি তো কি হয়েছে, পরে সবাইকে বলে আবার তোমাদের বিয়ে দিয়ে দেবো। আরে তোমার এই চক্করে বিয়ের সময় চলে যাবে। পুরোহিত মন্ত্র বলা শুরু করো। আয় বোন আয়, শোন, মা কালী দিব্যি দিয়ে ওর মুখ বন্ধ করে দিয়েছি, তাড়াতাড়ি ব্যাপারটা শেষ কর। ওম প্রজাপত্যই নমো, ধূপ প্রজাপত্যই নমো, ওম নমো। এখন আমি কইলেই বড় বধূ আমার লগে নমো কইবে। শ্রী গণেশায় নমঃ। বলুন না, নমো কও নমো। শ্রীমান, পাত্র কি বোবা? কি আইডিয়া দিলে? হ্যাঁ বোবা, তাহলে কি করব? না না, মনে মনে কইলো আইবা। ওরকম কই বলবে। ঠিক আছে, ঠিক শুরু আছে। করো। ওং গণেশায় নমঃ। ওং দেবায় নমঃ। ওং নারায়ণ। একজন আরেকজনের আংটি পড়ায় দেন। দক্ষিণা শিবানী, ওকে আংটিটা পরিয়ে দে, আমি হাত ধরছি। দাদা দক্ষিণা। পড়া পড়া, আঙুলে পড়া। পড়ো হ্যাঁ জামাই, শিবানীকে পড়াও। পড়াও পড়াও পড়াও, চলো চলো চলো, পড়াও। টাকা লাগে। আমার দক্ষিণাটা ক্লিয়ার করে দাও। ও যদি মুখ খোলে তাহলে ব্রেকিং নিউজ হয়ে যাবে। শোন, তুই ওকে নিয়ে এখান থেকে সিনেমা দেখতে চলে যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি। এ তো তেলুগু ফিল্মে কাজ করতো না? আগে তেলুগুতে করতো, এখন হিন্দিতে করে। এখন ডিস্টার্ব করো না তো। ওকে। আমার স্যুট দেখে ও আমাকে সফটওয়্যার কোম্পানির মালিক ভেবেছিল। বিয়ের দিন শুধু খাওয়ালেই চলবে না, আমাদের সবাইকে একটা করে শাড়িও দিতে হবে। তোমরা সিল্কের শাড়ি চাইছো আর আমি 10 বছর ধরে বিয়ে করার জন্য একটা মেয়ে চাইছি আমার জন্য। তোমরা কি খুঁজে পেয়েছো বলো আমাকে? খুঁজিনি বলছো? আরে ওই কলকাতার মেয়ে, ও তো খুব সুন্দরী ছিল। তোমরা তো বললে গুন্ডা ছেলে ফুলসজ্জা থানায় হবে, তাই সম্বন্ধটা ভেঙে গেল। ওরা বলেছিল বুদ্ধিমান ছেলে চাই, তোমার কাছে পয়সা আছে, বুদ্ধি তো নেই। মাসি, বুদ্ধি না থাকলে কি শরতের মতো জামাই খুঁজে আনতে পারতাম? ও টপকে এলো কি করে? আরে শরৎবাবু, কিছু ভুলে গেলে নাকি? আবার ফেরত এলে? আমি ফিরে এলাম কোথায়? আমি তো এই এলাম। এখন এলে মানে? আমার বোন কোথায়? আপনার বোন? হ্যাঁ আমার বোন। আপনার বোনই তো ফোন করেছিল, তাই তো আমি এলাম। তাহলে আগে যে এলো? ডাবল রোল দাদা, রঘু চোপড়া। ও তো শুরুতেই আপনাকে কিছু বলতে চেয়েছিল, আর আপনি তো দিব্যি দিয়ে মুখ আটকে দিলেন। দাদা, আমার দক্ষিণাটা দিয়ে দিলে আমি কেটে পড়ি। আপনি একটু আমার সঙ্গে এইদিকে আসুন। আরে পণ্ডিতজি, এনগেজমেন্ট অন্য ছেলের সঙ্গে হয়ে গেছে। বিয়েটা কারেকশন করে দিচ্ছি। শিবানী তো এখানে নেই। পাত্রী অনুপস্থিত থাকলে পাত্রীর স্থানে পাত্রীর দাদা প্রক্সি দিতে পারবো। পাত্ররে আপনি আংটি পড়া দিতে পারবেন। সময় নষ্ট করে কোনো লাভ নেই, আসুন আমার সঙ্গে। আরে শরৎ, এখনই তোমাকে আমার সঙ্গে এনগেজমেন্ট করতে হবে। ছি ছি, না না। আরে যাচ্ছ কোথায়? আরে আমি ওরকম ছেলে নয়। আমাদের পরিবারে একটা রীতি আছে যে এনগেজমেন্ট শালার সঙ্গে হতে পারে। কুষ্টি অনুযায়ী 3 মিনিটের মধ্যে যদি তোমার এনগেজমেন্ট না হয় তবে রাম ও সীতার মতো তোমাদের বনবাসে যেতে হবে, এটা মনে রেখো। আরে জিজ্ঞেস করো না। আরে পণ্ডিত বলো না ওকে। হ্যাঁ। কিন্তু শিবানী গেছে কোথায়? সিনেমা দেখতে গেছে। এনগেজমেন্টের দিন সিনেমা দেখতে গেছে? আরে আমাদের পরিবারের রীতি, এনগেজমেন্টের সময় মেয়েরা সিনেমা দেখতে যায়। হ্যাঁ পণ্ডিতজি, শুরু করো। শুরু করেন। না না, আরে পড়ো, আংটিটা পড়ো। আংটি আপনি পরালে বিয়ে কি আপনাকেই করতে আরে হবে? এটাই আমাদের পরিবারের রীতি। আরে পড়ো, আমাকে পড়ো। ছাড়ুন। এখন যদি বলি তাও মারবে, না বললে তাও মারবে, তাহলে আলা বলুম না। এই রীতি, এই নাচ, এই ছেলেদের মধ্যে এনগেজমেন্ট, আমি তো কিছুই বুঝতে পারছি না। এটা সবে শুরু, ধীরে ধীরে সব তুমি বুঝে যাবে। বলছি ভাই, রঘু চোপড়া খুব চালু মাল। দিদি ওর সঙ্গে একা রয়েছে, কিছু একটা আমাদের করতে হবে। হ্যাঁ শরৎ বাবু, আমাকে একজন ভিআইপি সঙ্গে দেখা করতে হবে, তুমি বাড়ি যাও। কার সাথে? রাহু কেতুর সাথে। কোথায় চলে গিয়েছিলে তুমি? একটা খুব ইম্পর্টেন্ট কাজ ছিল, সেটা মিটিয়ে এলাম। তোমরা শিবানীকে কিছু বলবে না। এই কে রে? দাদা, তুমি এখানে? বাইরে এসো। হ্যাঁ, বাইরে। আমি একটু আসছি। আবার কোথায়? চল এদিকে। কিরে শালা রঘু, ওখানে এত কিছু হয়ে গেল আর তুই মুখে কুলু পেটে বসে রইলি আর আমার বোনের সঙ্গে এনগেজমেন্ট করলি? তুই বলি না কেন যে তুই শরৎ না, তুই রঘু চোপড়া? তুমি আমাকে বলার সুযোগটা এবার কোথায় দিলে? এ তো ঠিকই বলছো ভাই। আরে আমার মিস্টেক হয়ে গেছে। আমি আমার বোনের এনগেজমেন্ট ভুল করে শরতের জায়গায় তোর সঙ্গে করে দিয়েছি। ভুল করে দিয়েছি? কি বলতে চাচ্ছ তুমি? পাগল নাকি তুমি? এই চুপ।
আমি সকাল সকাল মদ খাই না। খাই কি? দাদা একদম খায় না। আসলে হয়েছে কি, শরৎ বাবু আর তোর মুখটা সেম টু সেম, এই জন্য মিস্টেক হয়ে গেছে। যখন আমি তোমার বোনকে আংটি পরিয়েছি তখনই আমার মনে ফিট হয়ে গেছে। আর মন কোনো ফালতু জিনিস নয়, যখন তখন বদলে ফেলবো। আমি নিজেই তোমার বোনকে বলে দিচ্ছি যে আমি শরৎ নই, রঘু চোপড়া। ওকে? শোন, তোর জন্য একটা ভালো মেয়ে খোঁজা আমার দায়িত্ব। আগে নিজের জন্য খোঁজো, তারপর আমার কথা ভাববে। আচ্ছা ছাড়, তোকে যে আমি 10% হায়দ্রাবাদ দিয়েছিলাম না, পুরো 100% নিয়ে নে। আরে কি বলছো কি দাদা? চুপ বে, মুখ ভেঙে দেবো। হ্যাঁ, কি বলছিস? একটা কথা মাথায় রাখো, আমাদের রীতিতে এনগেজমেন্ট মানে অর্ধেক বিয়ে। তোমার বোনকে ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই নেই। যদি মাঝে কোনো শরৎ ফরদ আসে তাহলে এমন ব্যবস্থা করব যে ভুলে যাবে ও মরদ। এই জন্য বলছি ওকে বোঝাও, ওর স্বামী শুধু রঘু চোপড়া, কোনো শরৎ ফরদ নয়। দাদা তুমি এখানে কি করছো? আমি বলছি, তোমাকে বলতে হবে না, আমি বলছি। ওই আমাদের কাকি আছে না, জয়পুরে কাকি, উনি বলেছেন যে এনগেজমেন্টের দিন মেয়েকে বাইরে বেরোতে নেই, তাই আমি তোকে নিজেই নিতে এসেছি। এসব ফালতু কথা দাদা, আমরা শপিং করতে যাচ্ছি, তুমি চলে যাও। শরৎ কাম অন। তুই আমার কথাটা শোন। শরৎ, এই শরৎ, তোমায় ও ডাকছে। হ্যাঁ আমি সরি, কাম অন লেটস গো। শরৎ যদি এসব জানতে পারে তাহলে অজ্ঞান হয়ে যাবে। আমাদের বুঝে শুনে পা ফেলতে হবে। বুঝে লাভ নেই, বরং হাত চালিয়ে দিই। আপনাকে খুব টেনশনে দেখাচ্ছে। আপনার কপির কপি হয়েছে নাকি? প্ল্যান করছি। কি প্ল্যান? ওই রঘু চোপড়া আর জ্ঞানেশ্বরের উপর বদলা নেবার। ওই দিনের থাপ্পড় খেয়ে পেট ভরেনি নাকি? এখন তো ভাবার মতো আর কিছু বাকিও নেই। তুই জানিস না প্রতিশোধ কাকে বলে? কষ্ট জীবনের শেষে হয় স্যার, আপনি যদি বলেন। প্রতিশোধের আগুন আমার মাথায় জ্বলছে, আমি সুর খুঁজে পাচ্ছি না। আপনি কবে থেকে সুর ভাবতে শুরু করলেন স্যার? অ্যাজ ইউজুয়াল ইন্টারনেট, গুগল, ডাউনলোড কপি। খোঁচা মেরে মেরে ইরিটেট করিস না। আমি বলছিলাম কি, আমি এমন একজনকে চিনি যারা এই শহরে নামি দামি গুন্ডাদের একজন, ও আপনাদের প্রবলেম সলভ করে দেবে। আমি কি যোগাযোগ করিয়ে দেবো? আমি আমার স্ট্র্যাটেজি শুনিয়ে আপনাদের সময় নষ্ট করতে চাই না। খুন করতে কত নেবে? কেসটা যত বড়, টাকাটাও তত। এই যে ওকে বল আমি ডেকেছি। এখানে কি হাট বসিয়েছো? বলো, কাজের কথা বলো। দাদা, এই শরৎ কুমার না রঘু চোপড়া? কি নাম এই ছেলেটা? কিং। কিং? এ আবার শালা কোত্থেকে এলো? এ মুম্বাই থেকে এসেছে, রাজা চন্দ্রপ্রতাপ বর্মন। আমরা একে খুঁজে বেড়াচ্ছি। দাদা কি হয়েছে? 1 মিনিট একটু এদিকে আসবেন। এই সিরিয়াস কথাবার্তার মধ্যে কেন ডেকে আনলি? আমি আপনাকে ওই যে বইটার গল্প বলেছিলাম না, ওখানে মা 2টো বাচ্চা নয় 3টে বাচ্চার জন্ম দিয়েছিল, আর তৃতীয় নম্বর বাচ্চাটা এইটা। প্রথম শরৎ বাবু, দ্বিতীয় রঘু, আর তৃতীয় কিং। হ্যাঁ, কিং ছাড়াও আরো 2জন আছে, সেটার হদিশ এই লোকগুলো জানে না। তাই ওরা শরদের কাছে পৌঁছানোর আগেই আমরা যদি রঘুকে এদের কাছে পৌঁছে দিই তাহলে শরৎ সেফ, আর রঘুকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। চল আয় আমার সঙ্গে। হ্যাঁ, ব্যাপারটা বুঝে নিয়েছি। আমি যদি আপনাদের কাছে কিংকে পৌঁছে দিই তাহলে আমি কি পাবো? দাদা 1 লাখ বলছে, তুই বললে ডান করে দাও। 1 কোটি দেব। আরে টাকার কথা ছাড়ো, আমার কাছে প্রথমবার কাজ নিয়ে এসেছো, 2 দিনে তোমাদের কাজ হয়ে যাবে। কাজ হলে ফোন করে দিও। নমস্কার। চলো। আরে কিরকম অভদ্র লোক, যাওয়ার সময় নমস্কার পর্যন্ত করলো না। এই শিবানী, তোকে আমার একটা ভয়ঙ্কর সত্যি কথা বলার আছে। ভয়ঙ্কর সত্যি? হ্যাঁ, আরে একদম ভুল হয়ে গেছে। আমি রঘুকে শরৎ ভেবে রঘুর সাথে তোর এনগেজমেন্ট করে দিয়েছি। দাদা? হ্যাঁ, আসলে কি ওই দিন কি হয়েছিল জানিস? তার মানে আমাকে এখন রঘুকে বিয়ে করতে হবে? না না, কি বলছিস তুই? তোর দাদা তোর লাইফ বরবাদ করে দেবে। ওই পুরোহিত আছে না, উনি ওই ভুলটা শুধরে দিয়েছেন। দেখ, তুই টেনশন নিস না, তোর ঘাবড়াবার কোনো দরকার নেই, আমি আছি না। হ্যাঁ, কিন্তু রঘুর কি হবে? আমার কাছে একটা সলিড আইডিয়া আছে। এই তোমরা সবাই সজাগ থাকবে, ভয় পেয়ে পালাবে না। এই শিবানী, তুই একদম টেনশন নিস না, আমি সব কিছু সামলে নেব। ওকে। আসছে শালা। আয় আয় রঘু আয়। আমাকে ডেকেছো নাকি? তোকে কিছু বলতে হবে না, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। নে শিবানী, তাড়াতাড়ি বলে দে। আরে তাড়াতাড়ি বলে দে, বলে দে, বলে দে। দেখো রঘু, ভুল হোক আর ঠিক হোক, আমার আশীর্বাদ তোমার সাথেই হয়েছে, এখন বিয়েটাও তোমার সাথেই হবে। তাহলে শরদের কি হবে? আরে তুই শরৎ ফরৎ ছাড়, যেটা হয়ে গেছে সেটা কেউ বদলাতে পারবে না। আচ্ছা
আমাদের রীতি আছে যে এনগেজমেন্টের পর আমাদের বাড়িতে জামাই হবে তাকে কিছু খাওয়াতে হয়। এই তাড়াতাড়ি নিয়ে আয়, তাড়াতাড়ি নিয়ে এসো। নিয়ে আয়। ও ডেকোরেশন করে রেখেছে। আরে খেয়ে দেখো না, মাথা ঘুরে যাবে না তো। আরে অমৃত। খা বেটা খা, কেমন লাগছে? শালা বাবু যে ডেকেছে এমনেতে আজ ভীষণ ফুর্তি, জানি না কি দিল ও আমায়, মন করতে চায় মস্তি মস্তি। ঝুমঝুম নাচে মন যে আমার, পান করেছি মদিরার প্যালা। ওরে বাবা ঘুর ঘুর ঘুরছে সবই যেন মনে হয় হলো যে ঘোটালা। এই ঝুমঝুম নাচে মন যে আমার, পান করেছি মদিরার প্যালা। ঘুর ঘুর ঘুরছে সবই যেন মনে হয় হলো যে ঘোটালা। আরে গেছি 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 আমি তোর প্রেমেতে উলালা, গেছি 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 আমি তোর প্রেমেতে উলালা। করলি কি যে জাদু তুই মনে হয়েছে পাগলা, আকাশ পাতাল ওলট পালট বল না কেমন জ্বালা। তোর প্রেমের গরমে বুকের বোতাম খোলা, এ কেমন নেশা দেহে তুই বল না ওরে লেলা। তোকে ভেবেছিলাম তুই ভীষণ ভোলা ভালা, এ কেমন নেশা দেহে তুই বল না ওরে লেলা। আরে ঝুমঝুম নাচে মন যে আমার, পান করেছি মদিরার প্যালা। ঘুর ঘুর ঘুরছে সবই যেন মনে হয় হলো যে ঘোটালা। তুই যে আমার চোখের মনি, তোকে ফুলের সাজে সাজাবো রানী। মুন্ডা চুরি করলি যে আমার, পড়লি যে তাই তুই নজরে। আয়না সোনা আমার বাহু ডরে, বাসবো ভালো তোকে এমন ভরে। না বাবা না এখানে না, হবে সবই তুই একটু সময় দে। তোর ঠোঁটেতে চুম খাবো কত সময় যে দেবো, তুই যে আমার সেক্সি লেলা। তোর প্রেমেরই গরমে, তোর প্রেমেরই গরমে বুকের বোতাম খোলা, এ কেমন নেশা দেহে তুই বল না ওরে লেলা। যারা আগে এসেছিল তারা সব মরেছে সালা, তোকেই ভালোবাসি তুই মেরা দিলওয়ালা। ঝুমঝুম নাচে মন যে আমার, পান করেছি মদিরার প্যালা। ঘুর ঘুর ঘুরছে সবই যেন মনে হয় হলো যে ঘোটালা। জানি না যে করলি রে তুই কি, আমি দুষ্টুমিতে মন দিয়েছি। তোর নরম ঠোঁটে আর কোমরে আঁকবো ট্যাটু আমার জোর কামড়ে। আমি যে তোর হয়ে গেছি, তোর মনেতে এই তো আছি। আরে আয় না তুই বঙ্গ নারী,
কলকাতার রসগোল্লার হাড়ি। আমায় বিয়ে করনে থাকবো যে তোর মনে চুলোয় যাক পুরোটা জামানা, তুই যে আমার শত্রু। আরে তোর শত্রু নাকি? তুই যে আমার শত্রু, আমি তার মধুবালা, তার প্রেমেরই আগুনে আমার করছে শরীর জ্বালা। আমি যে তোর রাজা, তুই আমার মধুবালা, তোর প্রেমেরই আগুনে আমার করছে শরীর জ্বালা। ওই দেখুন দাদু, তোমার 5 কোটি টাকা বস্তায় ভরে এসে গেছে। এই যা রাখো রাখো, তাড়াতাড়ি করো, খোলো, খুলে ফেলো। দাঁড়াও দাঁড়াও, তাড়াতাড়ি খোল। স্যার আমি এত ইনফরমেশন দিলাম, আমাকে একটু ফেভার করুন। তুই খুলতে চাস এটাকে? না স্যার, এটা খোলার আগে আমি একটু মনের সুখে কেড়ে নিতে চাই। আমাকে থাপ্পড় মারা, এবার দেখ। আরে বাবা, আগে খোল না ওটাকে, তারপর না হয় মারিস। চলো খোলো ওটাকে, খুলে ফেলো, খুলে ফেলো। আমি এখানে কি করে এলাম? আরে দাদা, আপনি ভেতরে আমি বলেছিলাম যে ওকে ঘুমের ওষুধ দিয়ে বস্তায় পুরে দিতে, আর তোরা আমাকেই ঢুকিয়ে দিলি। আচ্ছা, এখন আমাকে কে মারলো? মিউজিক ডিরেক্টর। এই বুড়োটা? হ্যাঁ। আবে শালা, তোকে মেরে ফেলবো। আমাকে বাঁচাও। পালাচ্ছে। আমাকে মারবেন না, আমি না জানে করেছি, আমি জানতাম না আপনি ছিলেন। কে নাটক করছিস? কিং কোথায়? ও পালিয়ে গেছে। শালা আমাদের সবাইকে ঘোল খাইয়ে দিয়েছে। আমি ওকে ঠিক ধরে আনবই। চলো। এই, তুই এখান থেকে তখন যাবি যখন কিং এখানে আসবে। এই, তুই জ্ঞানেশ্বরকে ধমকি দিচ্ছিস? হ্যাঁ, যখনই দেখো তখনই বন্দুক দেখাও। তোমাদের মাথা কি খারাপ হয়ে গেছে? আবে, আমাকে যদি মেরে ফেলো তাহলে কিংকে কি করে পাবে তোমরা? তুমি কি বলছো দাদা? বারবার একই কথা বলতে ভালো লাগছে না। তোর যেটা ঠিক মনে হয় সেটা কর। রঘুকে ধরে নিয়ে আয়। শোনো, তোমাদের বোকামির জন্য আমার দাদা খুব খারাপ ভাবে ফেসে গেছে। রঘু চোপড়াকে আমি কোনো না কোনো ভাবে এখানে পটিয়ে আনবই। তারপর সুযোগ পেলে তোমরা ওকে মেরে দেবে, ব্যাস। কোনো রক্তও ঝরবে না, আর সে মরবেও না। ঠিক বলেছো দিদি। 2 ঘন্টা যেন ওর জ্ঞান না আসে, বুঝেছো? আমাদের ওই টেকনিক নেই দিদি, আমরা তো দুম করে মেরে দেবো, এরপর বাঁচুক বা মরুক। মাথায় কি আছে গাধা কোথাকার? ও আসছে, তোমরা লুকিয়ে পড়ো। খেয়ে খেয়ে সব কুড়া হয়ে গেছে। শর্ত, তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। হ্যাঁ, চল পার্সেলটা নামা, তাড়াতাড়ি তাড়াতাড়ি। একদম ঠিক সময় এসেছিস। 1 মিনিট দাদা, এদের ক্ষমতা কি করে হলো তোমাকে ধরার? আমি আরে এরা মানুষ হলে তবে তো এদের সঙ্গে কথা বলবি। এরা এক একটা জানোয়ার। আমি ওদের সঙ্গে কথা বলছি, তুই দাঁড়া। এই যে দাদা, এই নাও তোমাদের কিং। একে যা করার করো, কিন্তু মনে রেখো এ কিন্তু খুব চালাক। পরে বলো না যে আমি কিছু বলিনি। এই, একে নিয়ে যা। ভালো হয়েছে, ওকে নিয়ে গেছে। আমাদের টেনশন আর কিছু নেই। হ্যাঁ দাদা। এই, যা ওদের কাছ থেকে পেমেন্টটা নিয়ে আয়, আর 1000 টাকার নোট নিবি। শিবানী ম্যাডাম, এরা কারা? আরে ছেড়ে দাও আমায়। শিবানী ম্যাডাম? দাদা, আমি তো মন্দিরে ছিলাম, এখানে এলাম কি করে? চুপ। দাদা, এ তো শরৎ মনে হচ্ছে। আমাকে অফিস যেতে হবে, আমায় ছেড়ে দিতে। অফিস যাওয়ার কথা বলছে, এ তো শরৎই। এখন কি হবে? আরে থামো 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 থামো, তোমরা থামো থামো। দাদা, শিবানী ম্যাডাম কিছু করুন না। এই ছাড়বে? আগের দিনের মার কি ভুলে গেছিস? যাই হোক, তোমরা কারা? ওরা আমাকে কিং বলেছিল বলে ওদেরকে মেরে শুইয়ে দিয়েছিলাম, আর তুই কিং এর নাম নিলে কেটে ফেলে দেবো, বুঝলি? আমি একমাত্র ব্যাপারটা জানি যে তুমি কিং নও, কিন্তু হয়তো যদি আমি তোমাকে কিং এর জায়গায় পৌঁছে দিই তো আমার সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। তাই কিছুদিনের জন্য তোমাকে কিং এর জায়গায় অ্যাক্টিং করতে হবে। কেন অ্যাক্টিং করব? 1 কোটি টাকার জন্য। এসব তো ঠিক আছে যদি আমার মন সায় দেয়। যদি তোমার কাজ ঠিক থাকে তবেই আমি করব। আমি তো ভুল কাজ করতেই পারি না। নিজের বউ বাচ্চাকে ছেড়ে প্রায় জানোয়ারের মতো এই গুন্ডাগুলোর সঙ্গে কি করে জীবন কাটাচ্ছি ভাবতে পারো?
আর আমার আত্মীয় কিং এর নেওয়া ঋণ আমার গলায় ফাঁসি হয়ে আটকে আছে। আমি তোমার প্রবলেমটা বুঝলাম, কিন্তু মনে করো যদি আসল কিং ফিরে আসে তাহলে আমি তো গেলাম। কিং আসবে না, কোনোদিনই আসবে না। কেন আসবে না? ও মরে গেছে। কি বললি? এতদিন আমাদের গান শুনেছিস, টাকা শোধ দিবি, আর এখন বলছিস কিং মরে গেছে? আর এখন ছাড়ো না আমাকে। যদি তুমি আগে এটা জানতে পারতে তাহলে তুমি কি ছেড়ে কথা বলতে? এখন রঘুর সাহায্যে তোমার ঋণ শোধ করার সুযোগ পেয়েছি, তাই তোমাকে সত্যি কথাটা বলছি। তুই সত্যি যে বলছিস তা কি গ্যারান্টি? গোপী, এ কিং এর মৃত্যু সাক্ষাৎ প্রত্যক্ষদর্শী, বল না একে। ডেথ সার্টিফিকেট, ডেড বডি ফটো। কিং এর মারা যাওয়ার পর আমার মনে হয়েছে আমার পরিবার বিপদে আছে, এই জন্য খবরটা গোপনই রেখেছিলাম। ভাই রঘু, তুমি যদি আমাকে সাহায্য করো, আমি কিং এর খুনিকে নিশ্চয়ই ধরে নিতে পারবো, প্লিজ। তোর কাজ ঠিক আছে, আমার মন মেনেছে, ডিল পাক্কা। দাদা, শিবানী ম্যাডাম। শরৎ, তুমি ওই মন্দিরে কি করছিলে? বলেছিলাম না যে প্রত্যেক শনিবার আমি মন্দিরে যাই। আমি তো ওখানেই গেছিলাম, হঠাৎ করে পেছন থেকে কেউ আমার মাথায় আঘাত করলো, অজ্ঞান হয়ে গেলাম, তারপর আমি এখানে। আরে এ তো আমাদের সব জানা আছে, ভেতরে কি হয়েছে সেটা বলো না। ওরা আমায় বললো যে যদি আমি কিং এর অ্যাক্টিং করি তাহলে ওরা আমায় পুরো 1 কোটি টাকা দেবে। আমি তো ভয় পেয়ে গেছিলাম। তুমি ভয় পেও না শরৎ। দাদা, চলো ওদের বলে দিই যে ওর অভিনয় শরৎ, আর নিয়ে যাই এখান থেকে ওকে। আরে এখন তুইও শরতের মতো কথা বলছিস, তোরও কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ওদের শরৎ রঘু কাউকেই চাই না, ওদের কিং এর ডুপ্লিকেট চাই। তাহলে কি করবো আমরা? ওরা যেরকম বলছে তুমি সেরকমই করো, আমরা রঘুকে এখানে এনে তোমাকে নিয়ে যাব। তাহলে আমি অফিস থেকে ছুটি নিয়ে আসি। আরে তুমি কি শ্বশুরবাড়িতে জামাই ষষ্ঠী খেতে এসছো? ওরা তোমাকে এখান থেকে যেতে দেবে না। কেন যেতে দেবে না? আমি কি করেছি? আরে বোঝা নাই বলটাকে। অ্যাকচুয়ালি প্রবলেমটা হলো যে, দেখুন দাদা, ওই রঘু কিন্তু খুব চালাক, দুদিনের মধ্যে ওখান থেকে টুপি পরিয়ে এখানে চলে আসবে। কেন আসবে? আমার বোন ওর দুর্বলতা, ও ঠিক চলে আসবে। তো বোনকেও সঙ্গে নিয়ে যাবো। আমার বোনেরও একটা দুর্বলতা আছে। তো সেটা আবার কি? ও আমাকে ভীষণ ভীষণ ভালোবাসে, আমাকে ছাড়া কোথাও যায় না। আমি এমনি চিন্তায় পড়ে আছি, কি করে রঘুকে কিং বানিয়ে আমি ওর চেয়ারে বসিয়ে দিয়ে আসবো। তুমি বলছো করে গোষ্ঠী শুদ্ধ নিয়ে চলে। আরে একদম চিন্তা করো না, আমার কাছে একটা খুব ভালো আইডিয়া আছে। তোমার বাবা আত্মহত্যা করেছিল, কিন্তু এইভাবে তার আত্মা শান্তি পাবে না পূজা। যদি সত্যিই তার আত্মার শান্তি চাও তাহলে আমার মনে হয় এর থেকে বড় কিছু করতে হবে, আর সেটা শুধু তুমিই পারো। এই 20 লাখ টাকার চেকটা আপনি আজকেই জমা করে দিন। ঠিক আছে ম্যাডাম। বৌদি, বলছিলাম যে আমরা কিংকে অলমোস্ট সব জায়গাতেই খুঁজে ফেলেছি, এখন শুধু 3টে রাজ্যই বাকি, হরিয়ানা, গুজরাট আর ছত্তিশগড়। হ্যাঁ হ্যাঁ, ছত্তিশগড়। আমি ভাবছি ওই 3টে রাজ্যের কাগজে কিং এর একটা ছবি ছাপিয়ে দিই। তাই বলছিলাম এর জন্য তো কমপক্ষে 2 লাখ টাকা খরচা হবে। হ্যাঁ, তো ছাপতে দিন। আচ্ছা বৌদি। ক্যাশিয়ার বাবু, বলুন ম্যাডাম। আপনি ওনাকে 2 লাখ টাকা ক্যাশ দিয়ে দিন। ওকে ম্যাডাম। মানুষের উপর ভরসা করার চেয়ে আমাদের ভগবানের উপর ভরসা করা উচিত বৌদি। এই জন্য আমি এইটা ভাবছিলাম যে আমরা কিং এর নামে রাজ্যের বিভিন্ন মন্দিরে সব অনাথদের ফলমূল বিতরণ করি। হ্যাঁ, তা করতে পারি, কিন্তু এতে তো কমপক্ষে 1,10,000 তো লাগবেই। এতগুলো টাকা খরচা করার আগে আমাদের একটু ভাবা উচিত। তার কোনো প্রয়োজন নেই, কারণ আমার কিং এক অমূল্য হীরের টুকরোর মতো। আপনি তো আমার মনের কথা বলে দিলেন। চিন্তা করবেন না, কিং নিশ্চয়ই ফিরে বড় জামাইবাবু এসে গেছে। এই বেঈমান, অকৃতজ্ঞ কোথাকার, এখানে আসার সাহস হলো কি করে তোমার? আরে ওরকম প্যাঁচার মতো কি দেখছো? নিজের বইয়ের নাক কাটার পর কেন এখানে ফিরে এসেছো? আমি ফিরে এসেছি এই জন্য দুশ্চিন্তা করছো, নাকি কিং ফিরে আসেনি বলে সেই জন্য? এই ঘুরিয়ে ফিরে কথা বলবে না বলছি। তোমার আসা যাওয়ায় আমাদের কি? আমরা তো কিংকে হারিয়ে খুব দুঃখে আছি এখন। কেঁদো না, আমি তোমাদের কষ্টটা বুঝতে পারছি। জ্ঞানেশ,
এসে গেছি। তোর কি হয়েছে বাবা? কি করে হলো? তোর কি হয়েছে বল বাবা বল। সরি ম্যাডাম, এ এখন কাউকে চিনতেও পারছে না, কথা বলতেও পারছে না। আপনি কি বলছেন? কিং এর এই অবস্থার জন্য বড়দাই দায়ী। আপনি না জেনে ওর ওপর দোষারোপ করছেন কেন? কিং এর অ্যাক্সিডেন্টটা শিলিগুড়িতে হয়েছিল। আমার নাম ডাক্তার জ্ঞানেশ্বর কালে, আর এ আমার বোন শিবানী কালে। ওষুধ তৈরি করার জন্য জঙ্গলে গাছগাছলার খোঁজ করতে গিয়ে আমরা একটা গোঙানি শুনতে পাই। ওখানে গিয়ে দেখি যে আপনার ছেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমরা গাছগাছলা দিয়ে ওষুধ তৈরি করে অনেকদিন ধরে ওর চিকিৎসা করেছি। তারপরে এই ভদ্রলোক আসেন এবং একে চিনতে পেরে আমাদের এখানে নিয়ে আসেন ম্যাডাম। কিং এর থেকে আলাদা হওয়ার জন্য আপনার এই দুঃখ আমি সহ্য করতে পারিনি। আর আমি জঙ্গলে জঙ্গলে না খেয়ে দিয়ে ঘুরে বেরিয়েছি। যখন আমি খবর পেলাম তখনই তো কিংকে ফিরে পেলাম। খাওয়া দাওয়া তো ছাড়ো, তুমি তো মোটা ষাঁড়ের মতো দিব্যি দাঁড়িয়ে আছো। তোমাদের মতন নয়, ভালো পরিবারের ছেলে।